দিয়ে দেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রিলিমিনারি ক্লাসে। আজকে বাংলা সাহিত্যের 7 নাম্বার লেকচার আমাদের আলোচনায় আসবে। 6 নাম্বার লেকচার, সরি 6 নাম্বার লেকচার আজকে আমাদের আলোচনা হবে। আমরা গত দিনে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু করেছিলাম। সেখানে বাংলা সাহিত্যের শুরু, বাংলা সাহিত্যের আধুনিক যুগ মানেই গদ্যের সূচনা। সেই গদ্যের সূচনা লগ্নে প্রথমে কিছু প্রতিষ্ঠানের ভূমিকা আমরা দেখেছিলাম, শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ। তারপরে আমরা দেখেছিলাম যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিকাশে, বিভিন্ন ধারার বিকাশে যারা যারা অবদান রেখেছিলেন আমরা আলোচনা করেছিলাম ঈশ্বরচন্দ্র গুপ্ত, এবং তার আগে যুগ সন্ধিক্ষণ নিয়ে আমরা কথা বলেছিলাম, আমরা বিদ্যাসাগর সম্পর্কে কথা বলেছিলাম। তো আমরা দেখেছি যে বাংলা সাহিত্যের আধুনিক যে যুগ, যে গদ্য সাহিত্যের বিকাশের যুগ, সেই গদ্যের বিকাশ মূলত সাধিত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে, যাকে বাংলা গদ্যের জনক বলা হয়েছে। বাংলা গদ্যের মৌলিক রূপ আমরা পেয়েছি তার কাছে। আর বিদ্যাসাগরের কাছে যত লেখালেখি পেয়েছি সব সাহিত্যকর্মই ছিল মূলত গদ্য ভিত্তিক, সাধারণ গদ্য ভিত্তিক। সেখানে সাহিত্যের যে অন্যান্য শাখা, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ, এই জাতীয় লেখাগুলো আমরা তার কাছে কম পেয়েছি, প্রবন্ধ পেয়েছি। কিন্তু বিদ্যাসাগরের পরেই মূলত কি হয়েছে, বাংলা সাহিত্য বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, এবং এই সমস্ত শাখায় এক একজন সাহিত্যিক এক একটা শাখায় অবদান রেখেছেন। আমি এখানে আপনাদের বলে রাখি যে বাংলা সাহিত্যের বিভিন্ন যে ধারা, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, এই যে ধারাগুলো, সাহিত্যিক ধারাগুলো, আমি সাধারণত একটু ভিন্ন আঙ্গিকে আলোচনার চেষ্টা করি। সেটা হলো বাংলা সাহিত্যের এই একদম শুরু থেকে এদেশীয় যে সমস্ত পণ্ডিত সাহিত্য চর্চা করেছেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিদ্যাসাগর থেকে শুরু করে আজকের নির্মলেন্দু গুণ পর্যন্ত একটা ধারাবাহিক আলোচনা আমি করি। সেখানে আমি যখন রবীন্দ্রনাথ আলোচনা করি, তখন রবীন্দ্রনাথের শুধু কাব্য নয়, শুধু নাটক নয়, রবীন্দ্রনাথের যত ধরনের সাহিত্যকর্ম আছে সবটাই আমি আলোচনা করে থাকি। যদিও আমাদের এখানে লেকচার প্ল্যানের মধ্যে টপিক ভিত্তিক বা সাহিত্যের শাখা প্রশাখা ভিত্তিক সিলেবাস, লেকচার প্ল্যানটা তৈরি করা আছে। আমি যদি আপনাদের আপত্তি না থাকে, আমি ধারাবাহিক আলোচনাটা করতে চাই। সেক্ষেত্রে এখানে যেসব আলোচনা আছে আমাদের লেকচার প্ল্যানে, সেখানে যেমন উপন্যাস, আজকের লেকচারে যেমন রয়েছে উপন্যাস, তাই না? আর রয়েছে উপন্যাস আছে, বাংলা গীতিক কবিতা আছে, মহাকাব্য আছে, বাংলা সনেট আছে। আমাদের সব আলোচনায় চলে আসবে, কিন্তু আমি এটার পাশাপাশি লেখক ধরে ধরে আলোচনা করব। যেমন আমি উপন্যাস আলোচনা করতে গেলে মীর মশাররফ, তারপরে বঙ্কিম, তাদের আলোচনা তো আসবে। গীতি কবিতা যখন আলোচনা করব বিহারীলাল আসবেই, তারপরে কাইকোবাদ আসবেই আলোচনায়। মহাকাব্য যখন আলোচনা করব মাইকেল আসবে। এখন মাইকেলের এখানে আছে মহাকাব্য আর সনেট। তো মাইকেলের মহাকাব্য আছে, সনেট আছে, এই দুটো ছাড়া মাইকেলের নাটক আছে, মাইকেলের আরো কাব্যগ্রন্থ আছে। তো আমি যখন মাইকেল আলোচনা করব তখন পুরোটা এখানে আলোচনায় চলে আসবে। তো আমি সাধারণত এইভাবে আলোচনা করি। এতে আপনাদের একটা সুবিধা হলো যে সেখানে একটা ধারাবাহিক ধারণা পাবেন আপনি, যে বাংলা সাহিত্যে বিদ্যাসাগরের পর কারা আসলেন, বা রবীন্দ্র পূর্ববর্তী যুগে কোন কোন লেখক আছেন, রবীন্দ্র যুগে কারা আছেন, রবীন্দ্র পরবর্তী সময়ে কোন কোন লেখক এসেছেন। তো আমি আধুনিক যুগের আমাদের এখানে 6টা লেকচার আছে, 6টা লেকচারে আধুনিক যুগ শেষ হবে, কিন্তু আমি আলোচনাটা করব লেখকদের ধারাবাহিকতায়, পাশাপাশি টপিক গুলো আলোচনায় আসবে। সেক্ষেত্রে লেকচার প্ল্যানের সাথে যদি একটু এদিক সেদিক হয় সমস্যা নাই, আমাদের সব আলোচনায় চলে আসবে। তো আমরা দেখেছি যে বাংলা সাহিত্যে আধুনিক যুগে যে বিভিন্ন ধারার সৃষ্টি হলো, নাটক, গল্প, উপন্যাস,
ছোট তারপরে কবিতা। সেখানে প্রথম আধুনিক যুগের শুরুতে গদ্য সৃষ্টির পর গদ্য বিকশিত হওয়ার পর প্রথম যে শাখাটা আমরা পেয়েছি সেটা ছিল নাটক। আর বাংলা নাটক রচনার ক্ষেত্রে আমরা যে শাখার যে ইতিহাস পাই তাতে দেখা যায় আমাদের এদেশে 1795 সাল মানে বুঝতেই পারছেন, ইংরেজ শাসন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আগন্তুক পর্যটকরা এই বাংলায় আসছিলেন। তো 1795 সালে রাশিয়া থেকে এক ভদ্রলোক আসলেন যার নাম ছিল হেরাসিম লেবেদভ। এই হেরাসিম লেবেদভ তিনি ছিলেন সংস্কৃত মনা মানুষ, নাটক ফাটক নিয়েই থাকেন, কিন্তু এখানে আসার পরে নাটকের না কোনো চর্চা দেখলেন, না কোনো চিহ্ন পেলেন। সময় আর কাটে না, পরে কি করলেন, নিজের দুটো ইংরেজি নাটক তিনি বাংলায় অনুবাদ করিয়ে নিলেন। একটা হলো দ্য ডিসগাইজ, আর একটা ছিল লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। এই দুইটা নাটক বাংলায় অনুবাদ করিয়ে এদেশে কিছু অভিনেতা অভিনেত্রী তৈরি করলেন, তাদেরকে দিয়ে তিনি নাটক দুটো মঞ্চায়ন করেছিলেন। আর তার এই নাটক দুটো মঞ্চস্থ হয়েছিল বেঙ্গল থিয়েটার, কলকাতা বেঙ্গল থিয়েটারে নাটক দুটো মঞ্চস্থ হয়েছিল। এই ছিল বাংলা নাটকের সবচেয়ে পুরাতন ইতিহাস। তো এখানে প্রশ্ন হতে পারে যে বাংলা নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে বা কোন বিদেশির হাতে? তখন কি আনসার হবে? হেরাসিম লেবেদভ। হ্যাঁ, আচ্ছা এখানে লিখি। তো হেরাসিম লেবেদভ, এই হেরাসিম লেবেদভ তিনি ছিলেন রাশিয়ান। তিনি প্রথম কি করেছিলেন, দুটি ইংরেজি নাটক বাংলায় অনুবাদ করেছিলেন। একটা ছিল দ্য ডিসগাইজ, আর একটা ছিল লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। এই দুইটা নাটক তিনি বাংলায় অনুবাদ করিয়েছিলেন, আর এটা মঞ্চস্থ হয়েছিল বেঙ্গল থিয়েটার, সেটা কলকাতা বেঙ্গল থিয়েটার। এই ছিল বাংলা নাটকের সবচেয়ে পুরাতন ইতিহাস। তো এই হেরাসিম লেবেদভ তিনি বিদেশি মানুষ, স্বদেশে ফিরে গেলেন, আর তার প্রস্থানের মধ্য দিয়ে বাংলা নাটকের চর্চা আবার বন্ধ হয়ে গেল। দীর্ঘ 55-60 বছর কেটে গেল, বাংলা নাটক নিয়ে আর কোনো কথা নাই। অবশেষে 1852 সালে আমরা দুইটা নাটক পেলাম। একটা ছিল কীর্তিবিলাস, আর একটা ছিল ভদ্রার্জুন। কীর্তিবিলাস এটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কীর্তিবিলাস, আর এটা হলো বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক। কীর্তিবিলাস এটা লিখেছেন যোগেন্দ্র চন্দ্র গুপ্ত, আর ভদ্রার্জুন এটা লিখেছেন তারাচরণ শিকদার। কথা বুঝেছি তো? এই কীর্তিবিলাস এবং ভদ্রার্জুন এই দুটোই প্রথম আমরা মৌলিক নাটক হিসাবে বাংলা সাহিত্যে পেয়েছি, এবং আমাদের এখানে দুটো মৌলিক নাটক হিসাবে এদের এই দুটো আমরা পেয়েছি। তো একবার বিশেষ প্রশ্ন এসেছিল যে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে। সেখানে আমরা দেখেছি যে সেই প্রশ্নের অপশনে এই দুইজনের কারো নাম অবশ্য ছিল না, যোগেন্দ্র চন্দ্রগুপ্ত বা তারাচরণ শিকদার কারো নামই ছিল না। তাদের পরে যিনি নাটক লিখেছেন বা যারা নাটক লিখেছেন তাদের মধ্যে একজন ছিলেন রামনারায়ণ তর্করত্ন। সেই রামনারায়ণ তর্করত্নের নামটা আমরা সেখানে পেয়েছিলাম এবং অ্যান্সারটা তাকে করতে হয়েছে। কিন্তু সেই প্রশ্নে যদি এই দুজনের কারো নাম থাকতো তাহলে আমরা অ্যান্সার করতে পারতাম। যাই হোক, এরপরে উল্লেখযোগ্য যে নাট্যকারের নাম ছিল তার নাম ছিল রাম নারায়ণ। দেখা যাচ্ছে? হ্যাঁ, রাম নারায়ণ তর্করত্ন। এই রামনারায়ণ তর্করত্ন বেশ কিছু নাটক লিখেছেন, প্রহসন লিখেছেন। একটু দেখি, দেখা যাবে? হ্যাঁ,
আমি একটা চরণ লিখেছি, কুলীন বেণী মাধব, কুলীন বেণী মাধব নিজ রত্ন চক্ষু দান করে উভয় সংকটে পড়েছেন, যেমন কর্ম তেমন ফল। এখানে রামনারায়ণ তর্করত্নের নাটক এবং প্রহসন গুলো পাবো। কুলীন এর সাথে হবে কুল, কুলীন কুল সর্বস্ব, এটা একটা। বেণীর সাথে লিখবেন সংহার, বেণী সংহার, এটা একটা। মাধবের আগে লিখবেন মালতী, মালতী মাধব, এটা একটা। রত্ন এটাকে বানাবেন রত্নাবলী, রত্নাবলী, এটা একটা। এই চারটা নাটক, কুলীনকুল সর্বস্ব, বেণী সংহার, মালতী মাধব, রত্নাবলী, এই চারটা নাটক। আর চক্ষুদান, চক্ষুদান উভয় সংকট আর যেমন কর্ম তেমন ফল, কি চক্ষুদান উভয় সংকট যেমন কর্ম তেমন ফল, এই তিনটা হলো প্রহসন। তাহলে কুলীনকুল সর্বস্ব, বেণী সংহার, মালতী মাধব, রত্নাবলী, এই চারটা নাটক। চক্ষুদান উভয় সংকট যেমন কর্ম তেমন ফল, এই তিনটা প্রহসন। এর মধ্যে কুলীনকুল সর্বস্ব, এটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক। এটা 1854 সালে, অর্থাৎ ওই যে এই নাটকগুলো 52 সালে আর এটা প্রকাশিত হয়েছে 54 সালে, অর্থাৎ মৌলিক নাটক এই দুজনের পরে রামনারায়ণের কাছে আমরা কুলীনকুল সর্বস্ব পেয়েছি। আর এটাকে কি বলা হচ্ছে? বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক, বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক কুলীনকুল সর্বস্ব। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে রামনারায়ণ তর্করত্নের কাছে অনেকগুলো নাটক পেলাম, প্রহসন পেলাম। তার সমসাময়িক আরো কয়েকজন নাট্যকার ছিলেন, তারা বেশ কিছু নাটক এবং প্রহসন রচনা করেছিলেন। তাদের মধ্যে অমৃতলাল বসু, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, এরকম অনেকেই অনেক নাটক লিখেছেন। কিন্তু মাইকেলের আগ পর্যন্ত বাংলা সাহিত্যে আমরা যত নাটক আর যত নাট্যকার পেয়েছি, তাদের কারো কাছেই আমরা মৌলিক নাটক পাইনি। বাংলা সাহিত্যে প্রথম মানে সার্থক নাটক কার কাছে পেয়েছি? মাইকেল মধুসূদন দত্তের কাছে। এখন একটু আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্ত কি। লেখেন মাইকেল মধুসূদন দত্ত। দেখেছেন, মাইকেল মধুসূদন দত্ত তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি নজরুল, কিন্তু প্রথম বিদ্রোহী যদি বলা হয় তাহলে কি বলা হবে? তাকে কাকে? মাইকেলকে। মাইকেল বাংলা সাহিত্যে একজন উচ্চাকাঙ্ক্ষী কবি ছিলেন। বিশ্বে বড় বড় যারা মহাকবি ছিলেন, হোমার, মিল্টন, ভার্জিল, তাদের মতো তিনি একদিন বড় কবি হবেন, বিশ্বজোড়া তার খ্যাতি ছড়িয়ে পড়বে, এই আশায় বুক বেঁধে বাংলাকে অবজ্ঞা করে ইংরেজিতে লেখালেখি শুরু করলেন। ভেবেছিলেন বাংলায় লিখলে আমার এই লেখা কেউ বুঝবেও না, আর আমার এই প্রত্যাশা পূরণ হবে না। শুরু করলেন ইংরেজিতে লেখালেখি। একটা কাব্য লিখেও ফেললেন, একটা কাব্য তিনি লিখেও ফেললেন, যেটার নাম ছিল দ্য ক্যাপটিভ লেডি। এটা লিখেছিলেন 1850, এক বছর কম, 1849 সালে। কিন্তু কাব্যটা লেখার পরে দেখলেন তার সেই আশায় গুড়ে বালি। মহাকবি তো দূরের কথা, কবি হিসেবেও কেউ পাত্তা দেয় না। হতাশ হলেন, কলম ভেঙে খাতা ছিঁড়ে কান ধরলেন, জীবনে আর কোনোদিনও লিখবেন না। এভাবেই কেটে গেল তার 10টা বছর। অবশেষে বোধোদয় হলো একদিন রামনারায়ণ তর্করত্নের এই যে রত্নাবলী নাটকটা লিখেছিলাম, এই রত্নাবলী নাটকটা দেখার জন্য তিনি মঞ্চে গেলেন। কিন্তু নাটক দেখে তার পছন্দ হয়নি। দূর, এটা কোনো নাটক হলো? পরে
সিদ্ধান্ত নিলেন আমাকেই লিখতে হবে। এই যে শুরু করলেন বাংলায় হাতে খড়ি। প্রথম যে নাটকটা লিখেছেন ওটাতে হিট, ওটাই হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। তিনি রচনা করেছেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, হাত দিয়েছেন প্রহসনে বাংলা সাহিত্যের প্রথম। বাংলা কবিতায় তিনি নতুনত্বের অনেক নতুনত্বের জন্ম দিয়েছেন। বাংলা কবিতার মধ্যে তিনি সনেট এনেছেন, অমিত্রাক্ষর ছন্দ এনেছেন, পত্রকাব্য এনেছেন, মহাকাব্য এনেছেন। বাংলা কবিতা হয়েছে আধুনিক, আর তিনি নিজেও হয়ে উঠেছেন বাংলা আধুনিক কবিতার জন্য। তবে মাইকেল বেশি দিন লিখতে পারেননি। বাংলায় হাতে খড়ি, বাংলায় লেখালেখি শুরু করলেন 1859, মৃত্যু তার 73 সালে। কিন্তু 73 পর্যন্ত লিখতে পারেননি। 65 সালের মধ্যে তার লেখালেখি ক্লোজ। তাহলে কয় বছর হলো? মাত্র 6 বছরের সাহিত্যিক জীবন। কিন্তু এই 6 বছরে তিনি যতগুলো প্রোডাক্ট আমাদের উপহার দিয়েছেন, এত কম সময়ের মধ্যে এত বিখ্যাত সাহিত্যকর্ম অন্য কোনো লেখকের পক্ষে লেখা সম্ভব হয়নি। যে কারণে মাইকেল সম্পর্কে বাংলা সাহিত্যের বিভিন্ন গবেষক বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ বলেছেন মাইকেল বাংলা সাহিত্যকে 100 বছর এগিয়ে দিয়ে গেছেন, আবার কেউ বলেছেন 500 বছর এগিয়ে দিয়ে গেছেন। কারণ ওই মানের ওই মাপের সাহিত্যকর্ম আর এত স্বল্প সময়ের মধ্যে অন্য কারো কাছে আমরা পাইনি। তবে মাইকেল একজন বেচারা। তার প্রথম জীবন তো খুব সুখের আর জৌলুসের ছিল। ইচ্ছে মতো পকেট ভারীও করেছেন, খালিও করেছেন। কিন্তু শেষ জীবনে তিনি অনেক নিঃস্ব হয়ে পড়েন। প্রথম জীবনে তো সুখ ছিল, সুখ পাখিও ছিল। দুইজনের নাম তো আমরা জানি না, কে কে? একজন রেবেকা আর একজন হেনরিয়েটা। কিন্তু শেষ জীবনে তিনি একদম কপটদক্ষিণে হয়ে পড়েন। অসুস্থ হয়ে গেছেন, ওষুধ কেনার টাকা নেই। দুবেলা দুমুঠো যে খাবেন সেই পয়সাটাও তার ছিল না। বিদ্যাসাগর আর তার কয়েকজন বন্ধু তাকে কিছু কিছু সহযোগিতা করেছিলেন। এভাবেই তার বাকি জীবনটা অতিবাহিত হয়ে যায়। তবে মাইকেল যে বাংলা সাহিত্যের এক অমর প্রতিভা, এটা আমাদের মানতেই হবে, কি বলেন? তো দেখি মাইকেল আমাদের জন্য কি কি রেখে গেলেন। প্রথমে আসি নাটক। আমার আলো পড়ছে বোর্ডে, তাই না? সেজন্য আলো পড়ছে কোথায়? একটু জায়গায়। আচ্ছা, একটু বাদ দিয়ে আমাকে লিখতে হবে। ওকে। তো মাইকেলের আমরা যে নাটকগুলো পাবো, একটা নাটক কি লিখেছি? কিশোরী সুপমা। মাইকেলের নাটক পড়েছেন নাটকটা? এটা মাইকেলের নাটক নয়, এটা হলো মাইকেলের নাট্য সমগ্র। কি 6 in 1, একের ভেতর 6। তার 6টা নাটকের নাম হলো কিশোরী সুপমা। কি আছে? কিটাকে ক্রি বানাবে নাকি? কৃষ্ণকুমারী, শতে শর্মিষ্ঠা, রীতে রিজিয়া, সুতে সুভদ্রা, পথে পদ্মাবতী আর মাতে মায়া কানন। কি মাতে মায়া কানন। আচ্ছা, আমরা একটা একটা করে বলবো আর লিখবো। হ্যাঁ, মাইকেল যে বাংলা সাহিত্যে, নামটা একটু আগে লিখে ফেলেন, একটু নামটা লিখে ফেলবেন। মাইকেল বাংলা সাহিত্যে প্রথম নাটক, সার্থক নাটক রচনা করেছেন, তাই না? কোন নাটকটি? শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা এটা হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। এটা 1800, ওই যে 10 বছর পরে 1859। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। কত সালে? 1859 সালে। আর তিনি রচনা করেছেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী এটা হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক না ট্র্যাজেডি নাটক 1861 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা 1859, আর প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। দেখা যাচ্ছে না? হ্যাঁ, কৃষ্ণকুমারী লিখেছি, একটু কষ্ট করে দেখে না, তারপর উপরে লিখছি। কৃষ্ণকুমারী এটা হলো বাংলা সাহিত্যের, এই যে এটা কৃষ্ণকুমারী, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক 1861 সালে। ঠিক আছে?
রিতে হলো রিজিয়া। রিজিয়া মাইকেল মধুসূদন দত্ত সুলতান ইলতুৎমিশের নাম শুনেছেন তো না? সুলতান ইলতুৎমিশ দিল্লির সুলতান ছিলেন, তার একজন কন্যা ছিলেন সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়াকে নিয়ে মাইকেল একটা নাটক লিখছিলেন। তো অর্ধেক প্রায় হয়ে গেছে, মাঝখানে এক সাহিত্যিকের সাথে তার কথা হচ্ছিল। আলাপচারিতার এক পর্যায়ে তিনি মাইকেলকে নিরুৎসাহিত করলেন, যে বললেন এটা হিন্দু সমাজ ব্যবস্থা, মুসলিম কোনো বিষয় নিয়ে নাটক লিখলে পাবলিক খাবে না। মাইকেল চিন্তা করলেন নাটক লিখে যদি মার্কেটই না পাই, ওই নাটক লেখার আমার দরকার নাই, ওখানে স্টপ করে দিলেন। সুলতানা রাজিয়াকে নিয়ে যে নাটকটা রচনা করছিলেন ওটার নাম কি? রিজিয়া। শেষ তো করেননি, তাই না? এটা হলো তার অসমাপ্ত নাটক। আর সুতে হলো সুভদ্রা। সুতে হলো সুভদ্রা, এটা নাট্য কাব্য। নাট্য কাব্য। পতে হলো পদ্মাবতী। পতে পদ্মাবতী। মাইকেল বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেছেন। কোথায়? এটা পদ্মাবতী যদিও নাটক, এই নাটকের মধ্যে কিছু চরণ ছিল কবিতায়, আর সেখানে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেছেন। মানে টোটাল গ্রন্থগুলোর মধ্যে তার অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটেছে এই পদ্মাবতী নাটকের পদ্যাংশে। তাহলে লেখেন যে পদ্মাবতী নাটকের পদ্যাংশে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। পদ্মাবতী নাটকের পদ্যাংশে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছেন। ওকে, আচ্ছা মাইকেল, আচ্ছা বলেন তো, আমরা বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক কোনটা পেয়েছি? বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক কোনটা? ভদ্রার্জুন পেয়েছি না? বাংলা সাহিত্যের প্রথম সি না কমেডি। বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক ভদ্রার্জুন। বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক ভদ্রার্জুন। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক, আমি একটু ক্লাসে আছি। ঠিক আছে, তো বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক ভদ্রার্জুন, আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক কোনটি? পদ্মাবতী। লেখেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী, 1859 সালে। 1860 সালে লেখেন, 1860 সালে। ঠিক আছে, আচ্ছা মাতে হলো মায়া কানন। মাতে হলো মায়া কানন। শোনেন, মাইকেল এটা কি ইলিয়ড না, একটা মহাকাব্য যেটা রচনা করেছেন গ্রিক মহাকবি হোমার, তাই না? কিন্তু তিনি জন্মান্ধ ছিলেন। জন্মান্ধ থাকলেও দুইটা মহাকাব্য তিনি রচনা করেছেন, একটা ইলিয়ড আর একটা অডেসি। পৃথিবীতে 4টা জাত মহাকাব্য আছে, একটা ইলিয়ড, একটা অডেসি, একটা রামায়ণ, একটা মহাভারত। এই 4টার মধ্যে হোমার 2টা লিখেছেন, তিনি জন্মান্ধ ছিলেন, তারপর 2টা লিখে ফেলেছেন। তার বোন, তিনি বলতেন আর তার বোন পাশে বসে বসে লিখতেন। তো এই ইলিয়ড মহাকাব্য থেকে কিছু অংশ মাইকেল বাংলায় অনুবাদ করেছিলেন, যেটাকে তিনি নাম দিয়েছিলেন হেক্টর বধ। হেক্টর বধ এটা গদ্য আকারে তিনি অনুবাদ করেন। তো এই ইলিয়ডের গদ্য অনুবাদ হেক্টর বধ, মায়া কানন, এই গ্রন্থগুলো মাইকেলের মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে,
তাহলে আমরা এখানে যেটা পেলাম যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, আর প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী, প্রথম ট্র্যাজেডি নাটক কীর্তিবিলাস, প্রথম কমেডি নাটক ভদ্রার্জুন, প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী, প্রথম সামাজিক নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক কুলিনকুল সর্বস্ব, প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছেন পদ্মাবতী নাটকে, এবং পদ্মাবতী নাটকের মধ্যে তো এটা প্রথম সার্থক কমেডি, আর রিজিয়া এটা তার অসমাপ্ত নাটক, সুভদ্রা এটা নাট্যকাব্য, ঠিক আছে, আর মৃত্যুর পরে প্রকাশিত গ্রন্থ মায়াকানন হেক্টর বধ। ওকে, আচ্ছা এবার আসি আমরা এক সভ্যতার বুড়ো শালিকের ঘাড়ে বসে মেঘনাদকে বধ করলো। কি আছে এর মধ্যে? এর মধ্যে আছে মাইকেলের মহাকাব্য, এর মধ্যে আছে মাইকেলের প্রহসন। দেখেন এখানে কোনটি মহাকাব্য? মেঘনাদ বধ, তাই না? মেঘনাদ কার নাম? রাবণের ছেলে। বধ কেন? বধের হাড্ডি সেই জন্য না, বধ করা হয়েছিল, তাই না? মেঘনাদ বধ এটা হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক এবং শ্রেষ্ঠ মহাকাব্য। এটা 1861 সালে প্রকাশিত। প্রথম সার্থক এবং শ্রেষ্ঠ মহাকাব্য লিখেন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক এবং শ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাদ বধ 1861। আচ্ছা, কাব্য আর মহাকাব্য কি এক কথা? একটা কাব্যগ্রন্থে অনেকগুলো কবিতা থাকে, এক একটা কবিতা এক একটা বিষয় নিয়ে লেখা হয়, কিন্তু মহাকাব্য নিজেই একটা কবিতা। এত বড় কবিতা যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যায়। এত বড় কবিতা যদি পড়া শুরু করেন, কোথায় রাখলেন আর কোথায় থাকলো খুঁজেই পাবেন না। এই জন্য মহাকাব্য গুলোকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়। এই টুকরা অংশগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় স্বর্গ। মহাকাব্যের ভাগকে বলা হয় স্বর্গ, আবার যে নাটক থাকে নাটকের ভাগকে বলা হয় অঙ্ক। মাথায় রাখবেন, এগুলো পরীক্ষা আসে। তো একটা মহাকাব্য হতে গেলে 9টা স্বর্গ থাকতে হবে, অষ্টাধিক মানে কমপক্ষে 9টা স্বর্গ থাকতে হবে। আর এখানে মেঘনাদ বধ মহাকাব্য 9টাই স্বর্গ ছিল। তো মহাকাব্য ছোটখাটো কোনো বিষয় নিয়ে লেখা যায় না। ওই রাস্তায় একটা সিএনজির সাথে আর একটা সিএনজি মুখোমুখি সংঘর্ষ, একদম রাস্তায় সব উল্টে গেল, প্যাসেঞ্জার সব রাস্তার মধ্যে গড়াগড়ি পাচ্ছে, এটা নিয়ে মহাকাব্য লিখবেন না। মহাকাব্য লিখতে হলে ঐতিহাসিক, পৌরাণিক কিংবা জাতীয় জীবনের ঐতিহ্যবাহী কোনো বিখ্যাত ঘটনা অবলম্বনে মহাকাব্য লিখতে হবে, এবং সেখানে স্বর্গমর্তের কাহিনী থাকবে, যুদ্ধ বিগ্রহ বিষয়টা থাকে। আর মহাকাব্যে একজন হিরো বা নায়ক চরিত্র থাকে, সাধারণত তার জয়ের মধ্যে দিয়ে মহাকাব্যের পরিসমাপ্তি ঘটে। তো একটা মহাকাব্যের হিরোকে যদি জয় পেতে হয়, কাপুরুষ হলে চলবে? বলেন, ভীরু হলে চলবে? কি হতে হবে? বীর হতে হবে, বীর। এই জন্য মহাকাব্যগুলো সাধারণত বীর রসে লেখা হয়। যদিও মাইকেল মেঘনাদ বধ মহাকাব্য রচনা করেছেন, এটা তো অনুকৃত বা সাহিত্যিক মহাকাব্য না। এই মহাকাব্যের কাহিনী কোথা থেকে গ্রহণ করেছেন? রামায়ণ থেকে। রামায়ণে হিরোকে, রামায়ণে হিরো হলো রাম আর রাবণ হলো ভিলেন। কিন্তু মাইকেল উল্টা কাজটা করেছেন এখানে, তিনি রাবণকে বানিয়েছেন নায়ক আর রামকে বানিয়েছেন খলনায়ক। আমরা যে বলছি মাইকেল বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, কোথায় তার বিদ্রোহ? এখানে বিদ্রোহটা এখানে যে প্রচলিত ধর্ম মত অনুযায়ী হিন্দু ধর্মে রাম হলো দেবতা, মানে দেবতা রামচন্দ্র, আর
আহ রাবণ হলো অসুর, রাক্ষস রাজা রাবণ। অথচ মাইকেল এখানে কি করলেন? রাবণকে একজন মহানুভব, একজন হৃদয়বান, একজন আদর্শ পিতা, একজন দেশপ্রেমিক, বিভিন্ন গুণে গুণান্বিত করে উপস্থাপন করলেন। আর রামকে কি বললেন? ওই যে প্রমিলার মুখ দিয়ে যে বলালেন, আমি কি ডরাই সখী ভিখারির রাগ হবে, তাকে ভিক্ষুক বানিয়ে ছেড়ে দিলেন। এই জন্য মাইকেলকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। তো মাইকেল এখানে যদিও রাবণকে নায়ক বানিয়েছেন, তিনি কি রাবণের জয় দেখাতে পেরেছেন? এখানে কিন্তু রাবণের পরাজয় হয়েছে, এবং সাংঘাতিক রকমের পরাজয় হয়েছে। এই কাব্যের ট্র্যাজেডির সূত্রপাতই হয়েছে আহ রাবণকে হারানোর, মেঘনাদকে হারানোর শোকের মধ্যে দিয়ে। কাব্যের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাব্য জুড়ে রাবণের শুধু হাহাকার, করুণা আর আরতি প্রকাশিত হয়েছে। তো যদিও রাবণের কিছু হুঙ্কার, তর্জন গর্জন প্রকাশ পেয়েছে, কিন্তু সেটাকে আমরা কখনো বীর রস বলতে পারি না। ওই যে রাবণের কিছু হুঙ্কার প্রকাশ পেয়েছে, সেটা কেমন জানেন? ওই যে ছোটবেলার কথা মনে পড়ে যে খেলার মাঠে সাধারণত দেখা গেল বিকালে খেলার মাঠে ওই নিজ বন্ধুদের মধ্যে, সাধারণত এটা প্রাইমারি লেভেলে হয়, দুই বন্ধু একজন আরেকজনের মধ্যে হঠাৎ করে কথা কাটাকাটির এক পর্যায়ে টান টান উত্তেজনা। তারপর কি হলো? যে একটু সবল, দুর্বলের নাকে দিয়েছে এক ঘুষি, আর যে যাকে ঘুষি মেরেছে সে ঘুষি খেয়ে উঠে বলছে, এত বড় সাহস আমাকে মারলি, আর একবার মেরে দেখ। তো আর একবার ঘুষি দিয়েছে, এবার ঘুষি খেয়ে বলে, এবার মার। রাবণের হুঙ্কার প্রকাশ পেয়েছে, কিন্তু সেটা কেমন? ওই যে আরেকবার মেরে দেখ। তো এটা দিয়ে কখনো বীর রস প্রমাণ করা যায় না। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে যে মেঘনাদ বধ মহাকাব্য কোন রসে রচিত। এখানে কি করবেন? কোন রস বলবেন? করুণ রস। ঠিক আছে? যদিও মাইকেল কিন্তু কাব্যের শুরুতে বলেছেন আমার এই কাব্যটি বীর রসে লেখা, কিন্তু কার্যত আমরা বীর রস পাই না। এক সভ্যতার, এখানে কি হবে বলেন তো? একেই কি বলে সভ্যতা? আর বুড়ো শালিকের ঘাড়ে, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুটা তার প্রহসন। একেই কি বলে সভ্যতা, এটা তিনি রচনা করেছেন। ইয়ং বেঙ্গলের নাম শুনেছেন? ইয়ং বেঙ্গল কারা? ইয়ং বেঙ্গল হলো ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। তার মানে যে সকল বাঙালি যুবক ইংরেজি ভাবধারায় পুষ্ট হয়েছিলেন। নাকি পুষ্ট কি একা একা হয়েছেন, না কেউ তাদেরকে পুষ্টি দান করেছে? তাদের একা হন নাই, তাদেরকে পুষ্টি দান করেছে কে? তাদেরকে এই পুষ্টি দান করেছে কে? কে? এই ইয়ং বেঙ্গলরা ছিলেন হিন্দু কলেজের কতিপয় বাঙালি শিক্ষার্থী। আর ওই হিন্দু কলেজে একজন অধ্যাপক ছিলেন যার নাম ছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। সবাই তাকে ডিরোজিও নামে চিনতেন। তো এই ডিরোজিও ছিলেন পাশ্চাত্য সভ্যতার ধ্বজাধারী। পাশ্চাত্য সভ্যতাকে নিজের মধ্যে তিনি ধারণ করেছিলেন। তার বাড়ি ছিল, তার বাবা ছিল ওদেশীয়, মা ছিল এদেশীয়, হাইব্রিড আর কি। তো এই ডিরোজিওকে অনুসরণ করেছিলেন ইয়ং বেঙ্গলরা, কিন্তু তারা ইয়ং বেঙ্গলরা তার গুরুকে অনুসরণ করতে করতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছে যায়, গুরু ভাবতেও পারে নাই আমার শিষ্যদের এত উন্নতি। আসলে কি উন্নতি? ওই যে আছে না সভ্যতার অনুসরণ, বিভিন্ন স্টাইল আর ফ্যাশন দেখা যায়, হাতে বালা, কানে বালা, কানে কি, কানে দুল, তাই না? এরকম বিভিন্ন স্টাইল আর ফ্যাশন। কিছুদিন আগে ওই ফার্মগেটে যাচ্ছিলাম। ফার্মগেটে যাওয়ার সময়, না ফার্মগেট থেকে নীলক্ষেত যাচ্ছি, ওই আনন্দ সিনেমা হলের পাশে যে লেগুনা গুলো পাওয়া যায় সেটাতে উঠে পেছনের সিটে বসে আছি, যাচ্ছি। ল্যাবরেটরির কাছে যেতে দেখি একজন যে মোটরসাইকেল ড্রাইভ করে যাচ্ছে, দেখি তার দুই হাঁটুতে কিছু নাই। ভাবলাম অ্যাক্সিডেন্ট করে সব ছাপা হয়ে গেছে, কিন্তু চেহারার দিকে তাকিয়ে দেখি এরকম কোনো ছাপ নাই, বেশ হাসি খুশি ভরা মন। একটু অবাক হলাম, ব্যাপারটা কি? অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট করেছে, আবার জানালা বের হয়ে গেছে, কিন্তু মুখে আনন্দের ছাপ, খুশির ছাপ। বিষয়টা নিয়ে একটু ভাবতে ভাবতে কপাল কুঁচকে গেছে। তো আমার সামনে যে ভদ্রলোক বসা আছেন, উনি এটা দেখে মুস্কি মুস্কি হাসছিলেন। তা আমার চোখে চোখ পড়ে বলেই ফেললেন, এটা কিছু না, এটা হলো নিউ ফ্যাশন। মানে নিউ ফ্যাশন কি? দুই হাঁটুতে কোনো কাপড় থাকবে না। এইগুলো হলো সভ্যতার অনুসরণ। আর একদিন ওই পুরান ঢাকা থেকে ক্লাস নিয়ে ফিরছি, বসে আছি পেছনে,
তো আমার সামনে দেখি একটা ছেলে দাঁড়ানো, আমি বারবার তার চুলের ওই স্টাইলের দিকে খেয়াল করছিলাম। এখন তো চুল কেমন ওই পেছনের দিকে দুলে ঝুলে, তাই না? তো তার নিচে, ঘাড়ের নিচে চুলগুলো তো দুল, কিন্তু ঘাড়ের উপরে, মাথার উপরে চুলগুলো এরকম খাড়া খাড়া। আর এই এই পাশে একটা হর্নের মতো, এই পাশে একটা হর্নের মতো। সে তো ওই যে এক হাতে হ্যান্ডেল ধরে আছে না, আর এক হাত ফ্রি আছে, ওই আর এক হাতে একটু পর পর হর্ন দুটো মেসেজ করছে, মানে ঠিক আছে কিনা চলে স্টাইল। এইগুলোই হলো সভ্যতার অনুসরণ। কিন্তু ইয়ং বেঙ্গল যারা, তাদের আসলে ভেতরটাই কলুষিত হয়ে গিয়েছিল। নারী আসক্তি, মদ পান করা, ধর্ম নিয়ে কটূক্তি, ইংরেজদের অন্ধ অনুকরণ, এ সমস্ত কারণে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই ইয়ং বেঙ্গলদেরকে লক্ষ্য কটাক্ষ করে মাইকেল রচনা করলেন, একেই কি বলে সভ্যতা? তাহলে একেই কি বলে সভ্যতা? এটা যদি হয় প্রহসন, তাহলে প্রহসন আমরা কাকে বলবো? প্রহসন হলো আসলে সব সব প্রহসন নাটক, কিন্তু সব নাটক প্রহসন না। নাটক প্রহসনের মধ্যে পার্থক্য আছে। নাটকে সাধারণত সাধারণ স্বাভাবিক কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরা হয়, আর প্রহসনে সমাজের মধ্যে যে সকল অসঙ্গতি, কুপ্রথা, কুরীতি, এগুলোকে যখন হাসি তামাশা বা ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে তুলে ধরা হয়, তখন সেটাকে বলা হয় প্রহসন। অর্থাৎ নাটক প্রহসনের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু মূল পার্থক্য একটা, সেটা হলো ব্যঙ্গ বিদ্রুপ। প্রহসনে থাকে, নাটকে থাকে না। এক কথায় যেটা বলতে পারেন, সমাজে কথাটা লিখতে পারেন, সমাজে অসঙ্গতিপূর্ণ ঘটনাকে, সমাজে অসঙ্গতিপূর্ণ ঘটনাকে নাটকের মাধ্যমে তুলে ধরাই হলো প্রহসন। ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে, ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে তুলে ধরাই হলো প্রহসন। ঠিক আছে? তো একে কি বলে সভ্যতা? এটা 1860 সালে প্রকাশিত হয়। বুড়ো শালিকের ঘাড়েরও, এইটা তিনি রচনা করেছেন। ওই যে কিছু সমাজে কিছু বুড়ো ছিল যাদের বিয়ের নেশার কাটে না, ওই বুড়োদেরকে কটাক্ষ করে তিনি এখানে রচনা করেছেন বুড়ো শালিকের ঘাড়ে রোগ। তো বুড়ো শালিকের ঘাড়েরও, এটাও 1860 সালে। এটা হলো বাংলা সাহিত্যের প্রথম প্রহসন এবং প্রথম সার্থক প্রহসন। ঠিক আছে? তাহলে আমরা দুইটা প্রহসন পেলাম, একেই কি বলো সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, আর একটা হলো মেঘনাদ বধ মহাকাব্য। ওকে, এবার আসি কাব্যগ্রন্থ। লেখেন, বীর মাইকেল দুইজন বন্দী মহিলা ব্রজাঙ্গনা ও তিলোত্তমার নিকট চতুর্দশপদী কবিতাবলী লিখে পাঠালেন। বীর মাইকেল দুইজন বন্দী মহিলা, একজন ব্রজাঙ্গনা আর একজন তিলোত্তমা। এই ব্রজাঙ্গনা তিলোত্তমার কাছে কি লিখে পাঠালেন? চতুর্দশপদী কবিতা বলি। হয়েছে? তো এখানে আমরা মাইকেলের কাব্যগ্রন্থগুলোর নাম পাবো। বীর, এটাকে বানাতে হবে বীরাঙ্গনা। তারপরে বন্দী মহিলা, এটাকে ইংরেজিতে বানাবো দা ক্যাপটিভ লেডি। ব্রজাঙ্গনা তিলোত্তমার সাথে যোগ করবেন সম্ভব।
তিলোত্তমা সম্ভব আর চতুর্দশপদী কবিতা বলি। বীরাঙ্গনা, বন্দি মহিলাকে ইংরেজিতে লিখবেন দ্য ক্যাপটিভ লেডি, LADI, মাইকেলের লেডি এরকমই। হ্যাঁ, ব্রজাঙ্গনা তিলোত্তমার সাথে যোগ করবেন সম্ভব, তিলোত্তমা সম্ভব আর চতুর্দশপদী কবিতা বলি। বীরাঙ্গনা, বীরাঙ্গনা এটা হলো বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য, প্রথম পত্র কাব্য। এটা প্রকাশিত হয়েছে 1861 সালে। বীরাঙ্গনা, বীরাঙ্গনা এটা প্রকাশিত হয়েছে 1861 সালে। মাইকেল এই কাব্যটা রচনা করেছিলেন যে, এই কাব্য রচনায় তিনি ইতালির একজন কবিকে অনুসরণ করেছিলেন যার নাম ছিল ওভিড। ওভিদের একটা কাব্যগ্রন্থ ছিল হেরোইডস। এই হেরোইডস কাব্যগ্রন্থে ওভিড পাশ্চাত্যের যেসব পৌরাণিক কাহিনী ছিল, এসব কাহিনীকে এক একটা কাহিনীকে এক একটা কবিতায় তুলে এনেছেন এবং সেখানে 25টা কাহিনী স্থান পেয়েছে। প্রত্যেকটা কাহিনী তিনি উপস্থাপন করেছেন চিঠির আদলে, কবিতা কিন্তু চিঠির আদলে, যেখানে প্রাপকের নাম প্রেরকের নাম আছে। ওই কাব্যের অনুসরণে মাইকেল রচনা করলেন বীরাঙ্গনা, যেখানে এদেশীয় যেসব পৌরাণিক কাহিনী আছে, যেমন ওই যে শকুন্তলা, শকুন্তলার নায়ক কে? রাজা দুষ্মন্ত। দশরথের নায়িকা কইকেয়ী, সোমের নায়িকা তারা, নীলধ্বজের নায়িকা জানা। হ্যাঁ, এই যে কাহিনীগুলো, এই সমস্ত কাহিনী তিনি এক একটা কবিতার মধ্যে তুলে এনেছেন। শকুন্তলায়, শকুন্তলা কোথায় থাকে? বনে, তপবনে না? ওই বনের শিকারে গিয়েছিলেন রাজা দুষ্মন্ত। শিকারে গিয়ে শকুন্তলার সাথে পরিচয়, প্রণয়, বিয়ে, শেষ পর্যন্ত আসার সময় একটা গিফটও দিয়ে আসলেন। বলেন তো কি গিফট? জীবন্ত গিফট। ওই যে ওয়াও, এখন এই গিফট নিয়ে তো বেচারা দিশেহারা, কোথায় রাখবে, কি করবে না করবে, কষ্ট না? এই কষ্টের কথাগুলো উপস্থাপন করে চিঠি লিখছে রাজা দুষ্মন্তের কাছে। এরকম 11টা কাহিনী স্থান পেয়েছে এই কাব্যগ্রন্থে। প্রত্যেকটাই কি করেছেন তিনি? প্রত্যেকটাই চিঠির আদলে উপস্থাপন করেছেন। ঠিক আছে, এরপর আসেন ক্যাপটিভ লেডি। ক্যাপটিভ লেডি এটা হলো ওই যে 1850, মানে 1849 সালে প্রকাশিত তার প্রথম কাব্য, যেটা নিয়ে তিনি ডিসহার্টেড হয়েছিলেন, তাই না? হতাশ হয়ে গিয়েছিলেন। তো এই ক্যাপটিভ লেডি, এটা তার প্রথম প্রকাশিত ইংরেজি কাব্য। কত সালে তাহলে? 1849। মাইকেল ইংরেজি কাব্য যেগুলো লিখতেন, এখানে তিনি একটা ছদ্মনাম ব্যবহার করতেন। সেটা কি ছিল? সেটা ছিল টিমোথি, টিমোথি পেন পয়েম। দেখা যাচ্ছে? হ্যাঁ, টিমোথি পেন পয়েম, এটা হলো তার ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি প্রকাশ করেছিলেন দ্য ক্যাপটিভ লেডি। আরেকটা কাব্য তিনি রচনা করেছিলেন ভিশন অফ দ্য ফার্স্ট, ভিশন অফ দ্য ফার্স্ট। এই দুটো কাব্যই তিনি ওই ছদ্মনামে প্রকাশ করেন। ভীষণ, ভীষণ, বাংলা ভীষণ আছে না, সেই ভিশন অফ দ্য ফার্স্ট। আচ্ছা, ব্রজাঙ্গনা এটা হলো রাধা কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক গীতিকাব্য এবং এটা একমাত্র কাব্য যেখানে তিনি অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেননি। এটা ছাড়া প্রায় প্রত্যেকটা কাব্যেই তিনি অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছেন। তাহলে এটা হলো ব্রজাঙ্গনা, হলো রাধা কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক গীতিকাব্য। তিলোত্তমা সম্ভব, তিলোত্তমা সম্ভব এই কাব্যে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছেন। আমরা জেনেছি একটু আগেই যে মাইকেল টোটাল গ্রন্থগুলোর মধ্যে কোথায়, আচ্ছা একটু ওয়েট,
আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আর 12% চার্জ আছে। পাওয়ার ব্যাংকটা একটু কানেক্ট করে দিই, না হলে আবার ওকে। হ্যাঁ, তাহলে কি হলো? তিলোত্তমা সম্ভব, এটা হলো প্রথম তো তিনি সেই পদ্মাবতী নাটকের পদ্যাংশে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছেন। আর কাব্যগুলোর মধ্যে তিলোত্তমা সম্ভবে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। তাহলে প্রশ্ন যদি আসে মাইকেল কোন গ্রন্থে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছেন, তাহলে পদ্মাবতী নাটকে। আর যদি বলে কোন কাব্যে প্রথম, তাহলে পদ্মাবতী নাটকে। কি ছন্দ? অমিত্রাক্ষর ছন্দ। আচ্ছা, মিত্র মানে কি? বন্ধু। আর মিত্রাক্ষর মানে কি হবে তাহলে? সেই হিসাবে তো হওয়ার কথা অক্ষরে অক্ষরে বন্ধুত্ব, তাই না? অক্ষরে অক্ষরে বন্ধুত্ব হয় না? ওই যে বিভিন্ন জায়গায় লেখা থাকে না, অমুক যোগ অমুক, ওয়ালে, গাছের ডালায়, গাছের পাতায়, হাত কেটে হাতে। আর সবচেয়ে বেশি লেখা থাকে কোথায়? টয়লেটে। তো কবিতায় বন্ধুত্ব হয়, তবে এভাবে পাশাপাশি না। কবিতায় বন্ধুত্ব হয় ওপরে আর নিচে। কেমন? ওই যে বাংলা ভাষার প্রথম কবিকে লুইপা লিখেছেন না, কা তরু বড় পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো ডালো কালো। এই যে আগের লাইনের সাথে পরের লাইনের শেষের যে মিল, অন্ত মিল, ওটাকেই বলা হয় মিত্রাক্ষর ছন্দ। সেই লুইপা থেকে শুরু করে মাইকেলের আগ পর্যন্ত বাংলা সাহিত্যে যত কবির আগমন ঘটেছে, সবাই ওই মিত্রাক্ষর ছন্দ নিয়েই লুটোপুটি খেয়েছেন। মাইকেলে সেই ট্র্যাডিশনকে ভেঙে দিলেন, বাংলা কবিতায় আনলেন নতুন ছন্দ, কি? অমিত্রাক্ষর ছন্দ। যেখানে কি থাকবে না? অন্তমিল থাকবে না। এটার একটা বৈশিষ্ট্য বলা হয় প্রবাহমানতা, অন্তমিলহীনতা। নদীর স্রোত যেমন কোথাও আটকে যায় না, থেমে যায় না, চলমান, প্রবাহমান, অমিত্রাক্ষর ছন্দ তাই। কেমন? এই যেমন মনে করেন, গিয়েছিলাম আমি হিমালয় পর্বতে, দেখিতে পাইলাম একটি ব্যাঘ্র শাবক, বলতেই থাকেন চলতেই থাকবে। ওই বাঁকের পরে থাকে বললে যেমন থেমে গেলেন। হ্যাঁ, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁকে থাকে, তারপরে ডালো কালো, এরকম থামা থাকে না। ঠিক আছে? তো মাইকেল 1860 সালে তিলোত্তমা সম্ভব কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছেন। এবার আসেন চতুর্দশপদী কবিতাবলী। এটা কি? সনেট। হ্যাঁ, সনেটের বাড়ি কোথায়? ইতালি। বাপের নাম কি বলেন তো? পেত্রা। মাইকেল মধুসূদন দত্ত 1862 সালে তিনি যখন ফ্রান্সে ব্যারিস্টারি পড়তে যান, 62 থেকে 65 পর্যন্ত তিনি এই সময়ের মধ্যে মোট 102টা সনেট রচনা করেছেন।
সনেট মানে কি? সনেট মানে হলো চতুর্দশপদী কবিতা বা 14 লাইন বিশিষ্ট কবিতা, যার প্রত্যেকটা লাইনে 14টা করে অক্ষর থাকে। প্রথমে 8 লাইন, পরে 6 লাইন। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, পরের 6 লাইনকে বলা হয় শতক। প্রথম 8 লাইনে ভাবের সূত্রপাত, শেষ 6 লাইনে ভাবের পরিসমাপ্তি। তো এই এই সময়ের মধ্যে, অর্থাৎ এই মাত্র 62 থেকে 65 পর্যন্ত সময়ের মধ্যে 102টা সনেট লিখলেন। সনেট মানে চতুর্দশপদী কবিতা, 102টা কবিতা, এই জন্য বহু বচন করে নাম দেওয়া হলো কি? চতুর্দশপদী কবিতা বলি। এটা হলো বাংলা সাহিত্যের প্রথম সনেট গ্রন্থ, প্রথম সনেট গুচ্ছ বা প্রথম সনেট সংকলন। মাইকেল দেশ, ধর্ম, ভাষা সব কিছুকে বিসর্জন দিয়েছিলেন। সবকিছুকে বিসর্জন দিয়ে মাইকেল সাহেব সাইকেলে উঠে পাড়ি জমালেন বিদেশে। ওইখানে যাওয়ার পরে তার মনে পড়ে যায় দেশের কথা, মায়ের কথা, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের কথা। আর এগুলোই তিনি তার সনেটের মধ্যে তুলে আনলেন। হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন, তা সবই অবোধ আমি অবহেলা করি। কোন সনেট? বঙ্গভাষা, বাংলা সাহিত্যের প্রথম সনেট। যদিও তিনি এটাকে নাম দিয়েছিলেন কবি মাতৃভাষা শুরুতে, পরে নাম দিলেন বঙ্গভাষা। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কোন সনেট? কপোতাক্ষ নদ। এরকম 102টা সনেট তিনি এই গ্রন্থের মধ্যে কি করেছেন? সংযুক্ত করেছেন। তো এই গেল মাইকেলের কাব্যগ্রন্থ। আমরা মাইকেলের আলোচনা শেষ করলাম, এবার আসি বলেন তো বাংলাদেশের আর্থ সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে বাংলা ভাষার প্রথম নাটক রচিত হয়েছে কোনটি এবং কে লিখেছেন? নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে। কোনটি? নীল দর্পণ। কে লিখেছেন বলেন তো? দীনবন্ধু মিত্র। আসলে দীনবন্ধু মিত্র এটা তার সাহিত্যিক ছদ্মনাম, আসল নামটা হলো গন্ধর্ব নারায়ণ মিত্র। গন্ধর্ব নারায়ণ মিত্র, এটা হলো তার। আমি উপরে শুধু নামটা লিখেছি দীনবন্ধু মিত্র, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দীনবন্ধু মিত্র, আর পরে লিখেছি আসল নাম, প্রকৃত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র। তো এই বেচারা এই নামটা নিয়ে বড়ই বিপাকে পড়ে গিয়েছিলেন। যখন তিনি স্কুলে পড়তেন, আশেপাশে যারা বসতো নাক ধরতো আর বলতো গন্ধ গন্ধ। শেষ পর্যন্ত নামটা ধরে রাখতে পারলেন না, হয়ে গেলেন মানে নাম পরিবর্তন করে তিনি এখন হয়ে গেলেন দীনবন্ধু মিত্র। তো দীনবন্ধু মিত্র তিনি মূলত নাটক রচনায় এবং প্রহসন রচনায় সিদ্ধহস্ত ছিলেন। তার বেশ কিছু নাটক ছিল, প্রহসন ছিল, আমরা একটু দেখবো। হ্যাঁ, দেখেন এখানে নাটক এবং প্রহসন। দেখা যাচ্ছে না? হ্যাঁ, কি লেখা আছে দেখেন তো, কি লিখেছি?
নতুন জামাইয়ের একই অবস্থা না? নতুন জামাই কি নাম? কমল। নবীন জামাই, নতুন জামাই কমল সধবার একাদশীতে কাকে নিয়ে? লীলাবতীকে নিয়ে কোথায় গেল? নীলদর্পণ নাটক দেখতে গেল। ঘটনা কি ঘটলো? এক বিয়ে পাগলা বুড়ো তাদের ধাওয়া করে। তো এখানে তার নাটক এবং প্রহসন গুলো আছে। হয়েছে লেখা? নবীন জামাই কমল সধবার একাদশীতে লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখতে গেলে এক বিয়ে পাগলা বুড়ো তাদের ধাওয়া করে। শোনেন, আমরা মাইকেলের কাছে দুটো প্রহসন পেলাম। একটা একটা একে কি বলে সভ্যতা, আর একটা বুড়ো শালিকের ঘাড়ে রোগ। একে কি বলে সভ্যতা কাদেরকে নিয়ে? ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গলদের নিয়ে দীনবন্ধু মিত্র লিখেছেন সধবার একাদশী। আর বুড়ো শালিকের ঘাড়েরও এটা কাদেরকে নিয়ে? বিয়ে পাগলা বুড়োদের নিয়ে। বিয়ে পাগলা বুড়োদের নিয়ে দীনবন্ধু মিত্র কি লিখলেন? বিয়ে পাগলা বুড়ো। তার মানে মাইকেলেরও দুইটা নাটকের বিষয়বস্তু আর দীনবন্ধু মিত্রের এই দুইটা নাটকের বিষয়বস্তু একই। আর একটা প্রহসন হলো তার জামাই বাড়ি। তাহলে দীনবন্ধু মিত্রের কাছে আমরা কি পেলাম? কয়টা প্রহসন পেলাম? তিনটা। একটা হলো জামাই বাড়ি, সধবার একাদশী এবং বিয়ে পাগলা বুড়ো। বাকিগুলো নাটক। নবীন এখানে হবে তপস্বিনী, নবীন তপস্বিনী। জামাই বাড়ি গেল কমলে কামিনী, কমলে কামিনী, লীলাবতী, নীলদর্পণ। এই চারটা হলো তার নাটক। হয়েছে? লেখা হয়েছে? নবীন তপস্বিনী, জামাই বাড়ি, কমলে কামিনী, সধবার একাদশী, লীলাবতী, নীলদর্পণ, বিয়ে পাগলা বুড়ো। এই হলো তার এখানে সাহিত্যকর্মগুলো। তবে যে নাটকটির জন্য দীনবন্ধু মিত্রের এত খ্যাতি সেটা হলো নীলদর্পণ। আর এই নীলদর্পণ নাটক সম্পর্কে কথাটা বলা হয়ে থাকে যে বাংলাদেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে রচিত বাংলা ভাষার প্রথম নাটক। কথাটা একটু লেখেন যে বাংলাদেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে রচিত বাংলা ভাষার প্রথম নাটক। বাংলাদেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে রচিত, বাংলাদেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে রচিত বাংলা ভাষার প্রথম নাটক। হয়েছে? তো বাংলাদেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে লেখা এটা বাংলা ভাষার প্রথম নাটক। তাহলে আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয়টা কি? কোন বিষয় বা কোন ঘটনা বা কোন কাহিনী নিয়ে এই নাটকটা লেখা হয়েছিল? আমরা জানি এটা নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে লেখা হয়েছে এবং এটা লেখা হয়েছিল মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের। মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে এই নাটকটা রচিত হয়। কি মাথায় রাখবেন? মেহেরপুর জেলা আমঝুপি গ্রাম। ঠিক আছে? তো এই নাটকটা 1860 সালে প্রকাশিত হয়েছিল ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস থেকে। ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় জানেন? বলেন তো কোথায়? ওই যে বড় একটা গোরস্থান আছে না, আজিমপুর। তবে গোরস্থান থেকে না, আজিমপুর থেকে এটা প্রথম প্রকাশিত হয়েছিল এবং 1860 সালে বাংলা প্রেস প্রথম প্রতিষ্ঠিত হয়। আর বাংলা প্রেস প্রতিষ্ঠার পর এই নাটকটাই সেখান থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। ঠিক আছে? তো এই নীল দর্পণ নাটকটা ইংরেজিতে অনুদিত হয়। নীল দর্পণ নাটকটা ইংরেজিতে অনুদিত হয়েছে কি নামে?
নীল দর্পণ, DARPN দর্পণ, or the indigo planting mirror, নীল দর্পণ or the indigo planting mirror। কথা বুঝেছি? এটা ইংরেজিতে অনুদিত হয়েছে 1800 পরের বছর, অর্থাৎ 1861 সালে। বলেন তো এটা কে অনুবাদ করেছেন? এটা যিনি অনুবাদ করেছেন তার নাম হলো নেটিভ। বলেন তো এটা কি নাম নাকি ছদ্মনাম? এটা ছদ্মনাম, এবং এই ছদ্মনামটা মাইকেলের। আমরা একটু আগেই দেখেছি যে মাইকেল ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দ্য পাস্ট এই কাব্যগ্রন্থগুলো কি করেছেন? একটা ছদ্মনামে ব্যবহার করেছিলেন। সেটা কি ছিল? দা টিমোথি পেন পয়েন্ট, তাই না? মাইকেলের আরেকটা ছদ্মনাম হলো আননেটিভ, এবং এই নাম দিয়ে তিনি এই ইংরেজি নাটকটা মানে নীল দর্পণ নাটকটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। কথা কি বুঝেছি? তো মাইকেল নিজের নাম না দিয়ে ছদ্মনাম কেন ব্যবহার করলেন? তিনি জানতেন এই নাটকটা যদি নাম দিয়ে প্রকাশ করা হয় তাহলে খবর আছে। কেন? কারণ এটা ছিল ব্রিটিশ বিরোধী একটা প্রচারণা, আর এই নাটকটা যদি যে লিখেছে তাকে যদি খুঁজে পেত তাহলে ব্রিটিশ সরকার আস্ত রাখতো না। এই জন্য তিনি নিজের নাম গোপন করেছেন। আর তিনি এই নাটকটা প্রকাশ করিয়েছেন একজন ব্রিটিশকে নিয়ে, যার নাম হলো রেভারেন্ড জেমস লং, যাকে সংক্ষেপে কি বলবো, আরজে লং। তো ঝড়ঝাপটা কিন্তু ওই লং এর উপর দিয়ে সব বয়ে গেছে। ব্রিটিশ সরকার এই লং এর বিরুদ্ধে মানহানির মামলা করেছিল এবং তার জেল হয়, জরিমানা হয়। জরিমানা ছিল বেশি না, মাত্র 1000 টাকা। তবে সময়টা খেয়াল করবেন, 1861 সালে তখন 1000 টাকা জরিমানা হয়। তবে বুঝতেই তো পারছেন। তবে জরিমানার টাকাটা তাকে দিতে হয় নাই। ওই যে হুতুম পেঁচার নকশা কে লিখেছেন? হুতুম পেঁচার নকশা এটা লিখেছেন কালীপ্রসন্ন সিংহ। তিনি আদালতে গিয়ে তার প্রতি সিম্প্যাথি হয়ে এই টাকাটা শোধ করে দিয়েছিলেন। যেহেতু তিনি বিদেশি মানুষ, আমাদের পক্ষে কাজ করলেন, আর তাকে যদি জরিমানাটা দিতে হয় কেমন কেমন দেখায় না, এই জন্য তিনি নিজের পকেট থেকে টাকাটা দিয়ে শোধ করে দিয়েছিলেন। কিন্তু জেল যেটা হয়েছিল সেটাতে আর কেউ খেটে দিবে না, তাই না? জেল তো তাকে ঠিকই খাটতে হয়েছে। এর নাম বাঙালি। অন্যের মাথায় কাঁঠাল রাখবে আর ভেঙে ভেঙে মজা করে খাবে। আর এক চালাক বাঙালি ছিলেন বিদ্যাসাগর। একবার তার কয়েকজন বন্ধু বিদ্যাসাগরকে রিকোয়েস্ট করলেন যে তার বাবার সাথে দেখা করবে। হেতুটা হলো বিদ্যাসাগর এত বড় পণ্ডিত মানুষ, তার বাবা না জানি আরো কত বড় পণ্ডিত হবেন, কিন্তু তার বাবা তো বকলম লেখাপড়া কিছু জানেন না, কি বলতে কি বলে ফেলবেন, প্রেস্টিজটা যাবে পাংচার হয়ে। তো তিনি তাকে তার বাবাকে মানে বন্ধুদেরকে নিরুৎসাহিত করলেন, কিন্তু কাজ হলো না, রাজি হতেই হলো। তো দিনে যথাসময়ে যখন তার বন্ধুরা উপস্থিত, বিদ্যাসাগর তার বাবাকে শিখিয়ে দিলেন যে আমার বন্ধুরা আসলে ওদের সাথে দেখা করার দরকার নেই, তুমি বরং ওই ঠাকুর ঘরে বসে ভগবানের নাম জপতে থাকবা। 3টা নাম শিখিয়ে দিলেন, ভগবান, রাম, কৃষ্ণ। তো তার বন্ধুরা যখন ঠাকুর ঘরে প্রবেশ করে, গিয়ে দেখে তার বাবা বলছে ভকর 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 ভকর। কথা বলার তো চান্স নাই। বের হয়ে এসে বলে তোমার বাবা তো আসলেই পণ্ডিত মানুষ, কিন্তু কি বলে কিছুই তো বুঝলাম না। তো বলে কি বলে? বলছে যে শুধু ভকর ভকর করে। তো বলছে আরে আমার বাবা, বিদ্যাসাগর বলছেন আমার বাবা কি যেন যেন মানুষ নাকি, উনি সব ভগবানের নামকে একসাথে উচ্চারণ করছেন। কি বলছেন? ভকরের ব্যাখ্যা দিলেন, ভতে ভগবান, কতে কৃষ্ণ, রতে রাম। আসলে তাই, 3টা শব্দ শিখিয়ে দিয়েছিলেন, ওই 3টা শব্দ তালগোল পাকিয়ে ভগর ভগর শুরু করে দিয়েছেন। কিন্তু বিদ্যাসাগর তার বন্ধুদের ঘূর্ণাক্ষরে বুঝতে দিলেন না আসল ব্যাপারটা কি। তো এরকম চালাক ছিলেন বিদ্যাসাগর। তো তিনি ভুলে গিয়ে কাজ করেছেন মনে হয়? ওটা আমার মনে হয় না, কারণ আমার সাথে দেখা হয়নি, দেখা হলে না জিজ্ঞাসা করা যেত। যাই হোক, আমরা দিনমিত্র সম্পর্কে জানলাম। এবার আসি উপন্যাস। বাংলা সাহিত্যে উপন্যাস, আচ্ছা উপন্যাসের আজকে তো কয়টা দেখা যাক,
বাংলা সাহিত্যে উপন্যাস তৈরির যে প্রচেষ্টা আমরা প্রথম দেখেছি যে 1852 সালে উপন্যাস তৈরির প্রথম প্রচেষ্টা হিসেবে একটা গ্রন্থ পেয়েছিলাম যেটার নাম ছিল ফুলমণি ও করুণার বিবরণ। ফুলমণি ও করুণার বিবরণ এটা লিখেছিলেন একজন ব্রিটিশ মহিলা যার নাম হলো ইয়েস নো মানে হ্যানা ক্যাথরিন ম্যালেন্স। এই হ্যানা ক্যাথরিন ম্যালেন্স তিনি কি করেছেন, এই গ্রন্থটা রচনা করেছেন এবং এই গ্রন্থটা তিনি রচনা করেছেন জাস্ট ধর্ম প্রচারের জন্য। খ্রিস্ট ধর্ম মানে মানলে কি হয় না মানলে কি হয়, মেনে কি হয়েছে না মেনে কি হয়েছে, এই বিষয়টা নিয়ে তিনি লেখালেখি করেছেন। কিন্তু প্রকৃতিগতভাবে অনেকটা উপন্যাসের মতো হলেও এটা উপন্যাস হিসেবে স্বীকৃতি পায়নি। কিন্তু এটা সম্পর্কে কি বলা হয়, উপন্যাস তৈরির প্রথম প্রচেষ্টা। উপন্যাস তৈরির প্রথম প্রচেষ্টা কিন্তু উপন্যাস নয়। 1858 সালে আমরা বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস পাই যেটার নাম ছিল আলালের ঘরের দুলাল। এটা লিখেছেন কে? প্যারীচাঁদ মিত্র। এটাকে কি বলা হয়? প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। ঠিক আছে, তো এটা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কিন্তু সার্থক নয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস পেয়েছি আমরা 1865 সালে, যেটার নাম দুর্গেশ নন্দিনী। এটা হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এটা লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওই যে উপরে লিখেছি দেখা যাচ্ছে, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে 1852 সালে পেলাম উপন্যাস তৈরির প্রথম প্রচেষ্টা, 1858 সালে পেলাম বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, আর 1865 সালে পেয়েছি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। হয়েছে লেখা? মুছে দিলাম। তাহলে দেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন তো বাড়ি কোথায়, কোন জেলা? গ্রামের নাম কি? গ্রামের নাম আমপাড়া, জামপাড়া, কাঁঠালপাড়া, তেঁতুলপাড়া। কোন পাড়া? কোন পাড়া বলেন? কাঁঠালপাড়া গ্রাম। কোন জেলা? 22 পরগনা, 23 পরগনা, 24 পরগনা, 25 পরগনা। বলেন কোন পরগনা? 24 পরগনা, তাই না? 24 পরগনা জেলা কাঁঠালপাড়া গ্রামে তার জন্ম। তার জন্ম মৃত্যু মনে আছে তো? 1838 জন্ম আর 1894 মৃত্যু। তো কি বলা হয় বঙ্কিমকে? বলেন বঙ্কিমকে কি বলা হয়? তাকে বলা হয় সাহিত্য সম্রাট, তাকে বলা হয় বাংলার স্কট। বাংলার স্কট বলা হয়। প্রখ্যাত ইংরেজ উপন্যাসিক ছিলেন স্যার ওয়াল্টার স্কট। তার আদর্শ অনুসরণ করেছিলেন উপন্যাস রচনায়। ঐতিহাসিক কাহিনীকে রোমান্সের আদলে তিনি উপস্থাপন করতেন, এই জন্য তাকে বাংলার স্কট বলা হয় বঙ্কিমকে। তিনি হলেন প্রথম সার্থক উপন্যাস রচনা করেছেন এবং প্রথম সার্থক উপন্যাস রচনা করেছেন বলেই তাকে বলা হয় বাংলা উপন্যাসের জনক। ঠিক আছে, আর তিনি ছিলেন উপমহাদেশের প্রথম বিএ পাস মহাপুরুষ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলেন বঙ্কিম। কিন্তু প্রথম ব্যাচে 13 জন যে পরীক্ষার্থী ছিল,
13 জনের মধ্যে একজনও পাস করতে পারেনি, শেষ পর্যন্ত 7 নাম্বার গ্রেস দেওয়া হয়েছিল। আর এই গ্রেস পেয়ে গ্রাজুয়েট হলেন বঙ্কিম। আর গ্রাজুয়েশন করলেই তো কি মানে বিসিএস দেওয়ার চিন্তা, তাই না? তো বিসিএস দিতে হলে তো কোচিং করতে হবে। কোন কোচিং এ ভর্তি হয়েছিলেন? আপনাদের সাথে নাকি? কোচিং আর করতে হবে নাকি? কোচিং তখন তো ক্যান্ডিডেট নাই, মানে করেন কেবল একজন। আপনারা তো পিএসসি পিছনে ঘুরঘুর করেন, একটা ক্যাডার দেন, একটা ক্যাডার দেন। পিএসসি বঙ্কিমের পিছনে ঘুরঘুর শুরু করলো, বড়ই ধন্য হব, কৃতার্থ হব একটা ক্যাডার নিয়ে যদি আমাদের গণ্য করেন। বঙ্কিম বললেন, আরে আমার এত টাইম টুইম নেই, আমার লেখালেখি নিয়ে অনেক ব্যস্ততা। কিন্তু নাছোড় বান্দা পিএসসি। শেষ পর্যন্ত বললেন, আপনি যে ক্যাডার চান সেই ক্যাডার দেওয়া হবে, বলেন আপনি কোনটা চান। বঙ্কিম বলছেন যে দেন দেন, যেটা দিবেন দিয়ে দেন। বললেন না, আপনার পছন্দ মতো। শেষ পর্যন্ত বঙ্কিমকে কোন ক্যাডার দেওয়া হয়েছিল? অ্যাডমিন। ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে তাকে পোস্টিং দেওয়া হয়েছিল যশোরে। যশোর হলো সবচেয়ে পুরাতন জেলা, এই যশোরে তার পোস্টিং হয়েছিল। তো বঙ্কিম সাহিত্য সম্রাট, বঙ্কিম হলেন বাংলার স্কট। তিনি হলেন বাংলা উপন্যাসের জনক, প্রথম সার্থক ঔপন্যাসিক, প্রথম গ্রাজুয়েট এবং আপনাদের প্রথম বিসিএস গুরু। আরে বঙ্কিম বেঁচে থাকলে কত পরামর্শ নিতে পারতেন কিভাবে ক্যাডার হওয়া যায় নাকি। যাই হোক, তো বঙ্কিম উপন্যাস লেখায় সবচেয়ে বেশি দক্ষতার পরিচয় দিয়েছেন। আমরা একটু তার উপন্যাসগুলো দেখব। দেখেন, বঙ্কিম দেখা যাচ্ছে তো, রাজমোহনের স্ত্রী যুগল, দেবী চৌধুরানী ও দুর্গেশ নন্দিনীর নিকট আনন্দের সাথে গান ধরলেন। কোন গান? ওই যে শহরের অলিতে গলিতে জামাই বউ চানাচুরের ভ্যান গাড়িতে বাজে না, সে ঐতিহাসিক গান। কোনটা? মনে পড়েছে গানটা? মনে পড়ছে? বঙ্কিম রাজমোহনের স্ত্রী যুগল দেবী চৌধুরানী ও দুর্গেশ নন্দিনীর নিকট আনন্দের সাথে গান ধরলেন। কৃষ্ণ আইল রাধার কুঞ্জে, মৃণা রাজা ইন্দিরা, সীতার বিষেতে শেখর রজনীকা। এখানে আমরা বঙ্কিমের উপন্যাসগুলোর নাম পাবো। তো বঙ্কিম উপন্যাস লিখেছেন 1+14 কত হয়? 15। এক আবার আলাদা কেন? একটা লিখেছিলেন ইংরেজিতে, কি নাম? সেটা হলো রাজমোহন ওয়াইফ। রাজমোহন ওয়াইফ। এই একটা উপন্যাস তিনি ইংরেজিতে লিখেছেন, আর 14টা উপন্যাস লিখেছেন বাংলায়। আমরা এখানে পাবো যুগল, এটাকে বানাবেন যুগলাঙ্গুরীয়। দেবী চৌধুরানী, দুর্গেশ নন্দিনী, আনন্দ মঠ।
কৃষ্ণ আইলো, এটা হবে কৃষ্ণ কান্তের আইলোকে উইল বানিয়ে দেন, কৃষ্ণকান্তের উইল। রাধার সাথে রানী, কুঞ্জকে কেটে বানাবেন কুণ্ডলা, সেটা হবে কপাল কুণ্ডলা। মৃণার সাথে লিনি, মৃণালিনী। রাজার আকার কেটে দিয়ে লিখবেন সিংহ, রাজ সিংহ। রাজার আকার কেটে সিংহ, রাজ সিংহ। তারপরে ইন্দিরা, সীতার সাথে রাম, সীতারাম। বিষের সাথে বৃক্ষ, বিষ বৃক্ষ। শেখরের আগে চন্দ্র, চন্দ্রশেখর। কা কেটে দিয়ে রজনী। আচ্ছা, আমি আবার সিরিয়ালি বলে যাই, আপনারা একটু দেখেন ভালো করে, খেয়াল করেন। প্রথমটা হলো রাজমোহনের স্ত্রী, এটাকে বানাবেন রাজমোহন ওয়াইফ। ওকে, রাজমোহন ওয়াইফ লিখেছেন। যুগল, এটাকে বানাবেন যুগলাঙ্গুরীয়। যুগলটাকে কি বানাবেন? যুগলটাকে বানাবেন যুগলাঙ্গুরীয়। তারপরে তো দেবী চৌধুরানী, এরপরে দুর্গেশ নন্দিনী। আনন্দ, এর সাথে যোগ করবেন মঠ, আনন্দ মঠ। এরপরে কৃষ্ণ আইলো, এটাকে বানাবেন কৃষ্ণকান্তের উইল। আর রাধার সাথে যুক্ত করবেন রানী, রাধা রানী। কুঞ্জকে কেটে বানাবেন কুণ্ডলা, কপাল কুণ্ডলা। মৃণালিনী, রাজ সিংহ, ইন্দিরা। সীতারাম, সীতার সাথে যোগ করবেন রাম, সীতারাম। বিষ বৃক্ষ, চন্দ্রশেখর, রজনী। হয়েছে কৃষ্ণকান্তের উইল। রাধারানী, কপালকুণ্ডলা, মৃণালিনী, রাজসিংহ, ইন্দিরা, সীতারাম, বিষবৃক্ষ, চন্দ্রশেখর, রজনী। ওকে, হয়েছে। আচ্ছা, এখানে উপন্যাসগুলো সম্পর্কে একটু তথ্য আছে, একটু লিখবেন। হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে বঙ্কিমের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি, তাহলে যদি রাজমোহন ওয়াইফ থাকে, রাজমোহন ওয়াইফ লিখবেন। রাজমোহন ওয়াইফ, এটা প্রকাশিত হয়েছে 1864 সালে। কত সালে? 1864, ইংরেজিতে এটা। যদি রাজমোহন ওয়াইফ না থাকে তাহলে থাকবে দুর্গেশ নন্দিনী, এটা পরের বছর 1865। ঠিক আছে, রাজমোহন ওয়াইফ যদি না থাকে তাহলে দুর্গেশ নন্দিনী থাকবে, কারণ বাংলায় এটাই প্রথম। দুর্গেশ নন্দিনী 1865, এবং এটা সম্পর্কে আমরা একটু আগে শুনলাম, তাই না, যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, সার্থক উপন্যাস। এবং এই সার্থক উপন্যাস লিখেই তিনি হয়েছেন প্রথম সার্থক ঔপন্যাসিক বা বাংলা উপন্যাসের জনক। আচ্ছা, কপাল কুণ্ডলা, এটা হলো বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস, 1800 পরের বছর 66। কপাল কুণ্ডলা 1866। ঠিক আছে। আচ্ছা, আনন্দমঠ, এটা তার দেশাত্মবোধক উপন্যাস। আচ্ছা, এখানে কপাল কুণ্ডলা সম্পর্কে আর দু একটা কথা লিখে রাখেন। এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কপাল কুণ্ডলা, এবং এই উপন্যাসের মধ্যে নায়ক নবকুমার, নায়িকা কপাল কুণ্ডলা। কতগুলো, এটা যেমন বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস, এখানে আছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগ, পথিক তুমি পথ হারিয়ে গেছো। কে কাকে বলেছে? কপাল কুণ্ডলা নবকুমারকে, নায়িকা নায়ককে বলেছে। হ্যাঁ, আর একটা ডায়লগ আছে, তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন, এটা আর একটা ডায়লগ।
তারপরে হ্যাঁ, আনন্দমঠ এটা সম্পর্কে লেখেন। এটা হলো তার দেশাত্মবোধক উপন্যাস এবং এই উপন্যাসের মধ্যে তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। আনন্দমঠ এটা দেশাত্মবোধক উপন্যাস। ৭৬-এর মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত হয়েছে। কৃষ্ণকান্তের উইল এটা তার শ্রেষ্ঠ উপন্যাস। কৃষ্ণকান্তের উইল এটা শ্রেষ্ঠ। রাজসিংহ এটা তার ঐতিহাসিক উপন্যাস। রাজসিংহ লেখেন ঐতিহাসিক। রাজসিংহ ঐতিহাসিক। বিষবৃক্ষ এটা তার শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস বিষবৃক্ষ। আর প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস রজনী। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস রজনী। বঙ্কিমের ৩টা উপন্যাস আছে। একটা হলো সীতা দেবীর আনন্দ। সীতা দেবীর আনন্দ, এখানে তার 3টা উপন্যাস আছে। একটা হলো সীতারাম, একটা দেবী চৌধুরানী। সীতারাম কোথায়? সীতারাম কোথায়? এই যে সীতারাম, দেবী চৌধুরানী, আনন্দমঠ। এই যে 3টা উপন্যাস, এই 3টা উপন্যাসকে বলা হয় ত্রয়ী উপন্যাস। বাংলা সাহিত্যে অনেকেই ত্রয়ী উপন্যাস লিখেছেন। সমরেশ মজুমদার লিখেছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, গোপাল হালদার লিখেছেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো, বঙ্গ বঙ্কিম বাহাত্তর কি লিখেছে এখানে? বঙ্গ বঙ্কিম বাহাত্তর, এর মধ্যে কি আছে বলেন তো? বঙ্গ হলো বঙ্গদর্শন পত্রিকা, বঙ্কিম সম্পাদক, 72 সালে প্রকাশ। 72 মানে হলো 1872। বঙ্গদর্শন পত্রিকা, বঙ্কিম সম্পাদক, আর 1872 সালে প্রকাশ। তত্ত্ব দত্ত 43। বলেন তো এখানে কি আছে? এখানে আছে তত্ত্ববোধিনী পত্রিকা, অক্ষয় কুমার দত্ত, আর 1843 সালে প্রকাশ। তত্ত্ববোধিনী পত্রিকা, অক্ষয় কুমার দত্ত, এবং 1843 সালে প্রকাশিত। ঠিক আছে, বলেন কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, আর আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে। আর আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। আগামী কালকে আপনাদের সাথে মনে হয় আমার ক্লাস আছে, সম্ভবত ঠিক একই সময়ে 9টা 10-এ। আগামীকাল আমরা একটু সময় নিব কালকে। হ্যাঁ, আমরা শুধু 1.5 ঘন্টা না, আমরা একটু সময় নিয়ে কালকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।